শুরু হলো দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার আনুষ্ঠানিক কার্যক্রম। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পুরো জাতিকে সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকা নেয়ার আহ্বান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশানে জঙ্গি হামলা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। দ্বিতীয় দফায় হাসনাত ৮ ও তাহমিদ ৬ দিনের রিমান্ডে। রাজশাহীতে নিখোঁজ ১০০রও বেশি মানুষের কোনো তথ্য নেই পরিবারের কাছে। খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর বাসাবোতে ভাই বোনের লাশ উদ্ধারের ঘটনায় মা ৫ দিনের রিমান্ডে। মানসিক রোগের চিকিৎসা চলছিল তার, দাবি পরিবারের। এবং কেরানীগঞ্জে বুড়িগঙ্গার মাঝ বরাবর প্রকল্পের নামে খুঁটি বসিয়ে চলছে অবৈধ নদী ভরাট। ব্যাহত হচ্ছে নদীর গতিপথ, দখলমুক্ত করার নেই কোনো উদ্যোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা। শুরু হয়েছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার আনুষ্ঠানিক কার্যক্রম। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া আরও ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে সরকার। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশকে উন্নত ও নিরাপদ করতে পুরো জাতিকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী ভূমিকা নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চীন থেকে পদ্মা সেতুর জন্য পাথর ভর্তি জাহাজ ফরচুন বার্ড এসে ভিড়েছে বহির্নোঙরে। আর এর মাধ্যমেই পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রা শুরু হলো দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রার কার্যক্রম। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পায়রা বন্দর সহ 4টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সেখানকার সম্ভাবনাগুলোকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ সরকার। মূলত আমাদের দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত ছিল। এখানে যে আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা কখনো কেউ ফিরে তাকায়নি। এই অঞ্চলটাকে আরো উন্নত করার বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি। এই বন্দরকে ঘিরে সেখানে আরো অনেক অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্তরে 2001টি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা ও কম্পিউটার শিক্ষার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবেরও উদ্বোধন করেন। বলেন, আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে জঙ্গিবাদ বিরোধী ভূমিকায় কাজ করতে হবে পুরো জাতিকেই। আমাদের যে স্ট্যান্ড সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, সমগ্র জাতিকে এই সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নিতে হবে এবং বাংলাদেশকে এই সন্ত্রাস জঙ্গিবাদের হাত থেকে মুক্ত রেখে আমাদের দেশের মানুষকে এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং ছোট ছোট শিশু তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভুক্ত দেশের 6টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশের 465টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। বাংলাদেশে 78% মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে, আর সেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 15,000-এর কাছাকাছি এসে গেছে। বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট খরচ হয়, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। এরপর যাত্রাবাড়ি কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম 8 লেনের মহাসড়ক চালু এবং যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত 4 লেন বিশিষ্ট পদ্মা সেতু লিংক রোডের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের জন্য দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে প্রথম দফা রিমান্ড শেষে শনিবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড চাইলে আবারও হাসনাত করিমকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে একই ঘটনায় তাহমিদ খানকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় এর আগে হাসনাত ও তাহমিদকে 8 দিন করে রিমান্ডে নেয় পুলিশ। মূল রহস্য উদ্ঘাটনের জন্য এবং কারা কারা জড়িত আছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য তদন্তকারী সংস্থা 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। বিজ্ঞ আদালতকে আমরা রিমান্ডের পক্ষে বক্তব্য দিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে স্যাটিসফাইড হয়ে 10 দিনের রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে 8 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তাহমিদ হাসিব খান গুলশানের হোটেল আর্টিসানের যে ঘটনা, সেই মামলার সাথে সে জড়িত আছে
এই মর্মে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। সে কারণেই তদন্তকারী সংস্থা 7 দিন রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোন ধর্মই মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। এছাড়া জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। এই উপমহাদেশে সন্ত্রাসের উৎসটা কোথা থেকে, এবং এই উৎসের মুখ যদি বন্ধ না করি, স্রোতের মুখ যদি বন্ধ না হয়, কেবল সাময়িক পট্টি বেঁধে এই রূপ থেকে আমরা উদ্ধার পাইতে পারবো না। দেশের শত্রু, ইসলামের শত্রু, ধর্মের শত্রু, মানবতার শত্রু, এদের বিরুদ্ধে গোটা জাতিকে সোচ্চার হতে হবে এবং যেভাবে আপনারা সোচ্চার হয়েছে। আমার অনুরোধ থাকবে এই অ্যাওয়ারনেসটা, সতর্কতা আপনার নিজের পরিবার থেকে নিতে হবে। ইসলাম ধর্ম তো বটেই, কোন ধর্মে হত্যার জায়গা নেই। মানুষ হত্যা কিংবা এই ধরনের হত্যাকাণ্ড কোন ধর্মের স্থান নেই। সব ধর্মেই একই কথা, যে মানুষকে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে। সর্বস্তরের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছে, সর্বস্তরের মানুষ আজকে একসঙ্গে বলছে যে আমরা এগুলি পছন্দ করি না, আমরা এগুলি বাংলাদেশে হতে দিব না। রাজশাহীতে নিখোঁজ 100-রও বেশি মানুষের কোনো কুলকিনারা পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে 30 জন বাগমারার। 2004 সালে বাংলা ভাই তার সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির ঘাঁটি গড়ে তোলে উত্তরের এই জনপদে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতাদের ফাঁসির পর অন্যরা ঝিমিয়ে পড়ে। নিখোঁজদের স্বজনদের দাবি, তাদের ব্যাপারে তেমন কিছুই জানেন না তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন, দ্রুত তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। র‍্যাব 5-এর দেয়া তথ্য মতে রাজশাহী অঞ্চলে নিখোঁজের খবর পাওয়া যায় প্রায় 5 শতাধিক মানুষের। এদের বেশিরভাগ চাকরি, কেউ পড়াশোনা, কেউ ব্যবসা, আবার কেউ উন্নত জীবনের আশায় পরিবার পরিজন সহ পাড়ি দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। তবে শঙ্কার বিষয় হলো, নিখোঁজের মধ্যে শতাধিক ব্যক্তির এখনো কোনো হদিসই মিলছে না। এর মধ্যে 30 জন জেএমবির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীর বাগমারার বাসিন্দা। সর্বহারা দমনের নামে 2004 সালে তৎকালীন বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করায় হত্যা, চাঁদাবাজি, নির্যাতন ও লুটপাট সহ একাধিক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন, মাস 6 আগে দেশব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড় শুরু হয় চিহ্নিত জেএমবির সক্রিয় সদস্যরা গ্রাম ছেড়ে উধাও হয়। তারা এখন দিবালুসে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেস খাতে জামিনে আসছে, কেউ পলায় আছে। রাজ্জাক আছে, সাজদুর, এদেরকে আমরা দেখতেছি না, আর তারা হলো জামিনে আছে। দর্জি রাজ্জাক, হাফেজ সাজেদুল, সুলতান, তৌফিক, নজরুল, সাবু বাবু, নাজমুল এরা জেএমবির সদস্য। তবে এ ব্যাপারে জানতে চাইলে নিখোঁজের স্বজনরা বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। ভাগনা যে কোথা থেকে শুনেছি যে মালয়েশিয়া আছে, এই পর্যন্ত শোনা কথা, আমি কিছু বলতে পারবো না। জামিনের পর থেকে বিদেশে গেছে আমার ছেলে। কোন দেশে? মালয়েশিয়ায়। অবশ্য সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। পুলিশকে বলেছে তাদের আসামাত্র তাদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং অন্য এলাকার অপরিচিত কোনো লোক যদি আমাদের এলাকায় অনুপ্রবেশ করে তাদের বিষয়ে আমরা প্রশাসনকে জানানোর জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা জানান, নিখোঁজদের খুঁজে বের করার পাশাপাশি জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। যারা নিখোঁজ আছে তাদের ব্যাপারে খোঁজ খবর করছি, কে কি কারণে নিখোঁজ, এদের থেকে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ করছি যে কারা কারা জঙ্গি কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। সম্প্রতি ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশজুড়ে নিখোঁজের তালিকা তৈরিতে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এই দুটি হামলায় জেএমবি জড়িত থাকার প্রমাণ পায় তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। প্রবাসের সময় আরো থাকছে। গরু চুরির অভিযোগ করায় মাগুরায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন। স্বামীকে অপহরণের অভিযোগ, মামলা দায়েরের পর 3 জন গ্রেফতার। রাজধানীর উত্তর বাসাবোতে 2 শিশু হত্যার ঘটনায় তাদের মা তানজিন আক্তারকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় সে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। মামলার বাদী নিহত শিশুদের বাবা বলছেন, মানসিক অসুস্থতার জন্য তানজিনের চিকিৎসা চলছিল, তবে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে শিশু তাকিয়া ও আবরার হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন তাদের মা, আর এই কারণে সন্দেহের তীর ছিল তার দিকে। এছাড়া সন্ধ্যায় বাসায় ছিলেন না তাদের বাবা। বাসার সামনে রক্ত দেখে বাড়ির মালিকের ফোন পেয়ে তিনি বাসায় আসেন। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় 2 শিশুর মরদেহ। সন্দেহ আরও ঘনীভূত হয় মাকে কেন্দ্র করে। পুলিশ বলছে, শনিবার ভোরে বাসাবর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনি। ঘটনাটা সে করিয়েছে, এই কথা আমাদের কাছে স্বীকার করেছে। সে যেটা আমাদের কাছে বলেছে, আধ্যাত্মিক কোনো কিছু বিশ্বাস তার ভিতরে পুঁজি করে এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন। আমরা আপাতত এটাই জানতে পেরেছি। মাকে আটকের পর তাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন আবরার তাকিয়ার বাবা। কি কারণে তার স্ত্রী নিজ সন্তানদের হত্যা করলো সে ব্যাপারে কোনো ধারণা করতে পারছেন না তিনি। তবে তানজিনা মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন বলে জানান তিনি। বলতো যে ওর নাকি জিনে বলতো আমাকে মারতে, ওর সন্তানদেরকে মারতে। এই উদ্ভট চিন্তা ভাবনা করে কি ঘটনা ঘটালো কিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছ থেকে ওকে চিকিৎসা করাচ্ছি। অবশ্যই এই ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞের মতামত নেব। বিশেষজ্ঞের মতামত নিয়ে যেটা বের হয়ে আসবে পরবর্তীতে আমরা শেয়ার করতে পারবো যে আসলে তিনি মানসিক রোগী কিনা। ময়না তদন্তকারী চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতেই দুজনের মৃত্যু হয়েছে। আমরা ওইগুলি পোস্টমর্টম করলাম, করার পর যে যা পাইলাম সেটা হচ্ছে গিয়া দুটা বাচ্চাকেই ধারালো ভারী অস্ত্র দ্বারা কোপানো হয়েছে, চপ করা হয়েছে। এদিকে হত্যার খবর জানার পর শুক্রবার রাতেই বাসার সামনে ভিড় করেন আশপাশের লোকজন ও প্রতিবেশীরা। তারা জানান, তানজিনা মাহবুব দম্পতির পারিবারিক কোনো অশান্তি ছিল বলে জানা নেই তাদের। দুজনের মধ্যে ঝগড়াঝাটি বা এরকম কোনো সময় আমি দেখছি না আর কি। আমি যতটুকু বাসা থেকে ওইটুকু সময়ের মধ্যে দেখিনি আর কি। বউ ছেলে মেয়ে সহ মামা খুবই শান্তিতে ছিল। রাতেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন লেখক ও সাংবাদিক বদিউজ্জামান খসরু। ইতিহাসের ঘৃণিত এই হত্যাকাণ্ড নিয়ে তার গবেষণা পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন লেখক, সাংবাদিক, গবেষক বদিউজ্জামান খসরু। বদিউজ্জামান খসরু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে। বদিউজ্জামান খসরু, এই ভাবনাটি আপনার মাথায় কেন আসলো বা আপনি কেন এই বিষয়টি নিয়ে কাজ করলেন? এই ঘটনা বলতে গেলে অনেক পিছনে যেতে হয়। যখন 15ই আগস্টের ঘটনা ঘটে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি সলিমুল্লাহ থাকতাম তখন। এই ঘটনার পরে আমি অনেকদিন থেকে চিন্তা করেছি যে কিভাবে এই ঘটনা ঘটলো। দেশে থাকাকালীন সময় আমি সাংবাদিকতা করেছি। আমি ঢাকায় মর্নিং পোস্টে কাজ করতাম, সেই রিপোর্টার হিসাবে কাজ করেছি। সে সময় আমি এর কোনো খবর পাইনি যে কীভাবে ঘটনা। অনেক কিছু গুজব আমি শুনেছি। আমি মুশতাককে ইন্টারভিউ করেছি, সেগুলোর মধ্যে আমি সঠিক ছিলাম না, যে জানতাম না যে কীভাবে ঘটনা ঘটলো। তারপর আমি যখন এখানে আসি, বস্টনে পড়তে যাই, সেই সময় আমার মনে হয়েছিল যেহেতু আমি আমেরিকায় আছি, আমি এটা খুঁজে দেখার চেষ্টা করব। কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল? আমার ধারণা তাকে হত্যা করার মেইন কারণ ছিল এটা দেশের যে সমস্ত আর্মির অফিসার, এদের ব্যক্তিগত আক্রোশ, এবং যারা এই হত্যাকাণ্ডকে পরিচালনা করছে, যারা এর প্ল্যান করছে, এটা ভারত বিদ্বেষের কারণে। এরা মনে করেছে বাংলাদেশ আসলে ভারতের একটা তাবেদার রাষ্ট্র হয়েছে এবং এই জিনিসটা এরা মানতে পারে নাই। যারা কু করেছে এরা বেসিক্যালি প্রো পাকিস্তানি আর্মি, পাকিস্তান ট্রেন্ড আর্মি। এদের চিন্তা ভাবনা ওইরকম ছিল এবং এদের পিছনে কাজ করেছে মুক্তিযুদ্ধের সময়ের কাহিনী যেটা ঘটেছে। এটা কি মিসগাইডেড বলবেন না মিসলেড বলবেন? মানসিকভাবে এরা বেসিক্যালি ভারত বিদ্বেষী, এইভাবেই এদের ট্রেনিং দেওয়া হয়েছে, এটাই এরা বিশ্বাস করত। এবং যেহেতু ভারতের ভূমিকা ছিল
বেশ জোরালো ভূমিকা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। সেদিন এরা মনে করেছে যে ভারত আসলে এটা করেছে। এরা চেয়েছে, ভেবেছে যে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হবে এবং সেখানে তারা অন্যরকম দেশ দেখবে। কিন্তু যখন যুদ্ধ চলেছে, সুতরাং ভারতের সামরিক বাহিনী বেশ জোরালো ভূমিকা পালন করার ফলে এদের মাঝখানে এরা অনেক হতাশ হয়েছে। এরা মনে করেছে এরা দেশ স্বাধীন করেছে। আসলে এদের সেরকম ভূমিকা তেমনটা ছিল না, অনেক কম ছিল। কিন্তু এই কারণে এরা বেশ অসন্তোষ দেখা দিচ্ছে। এরা মনে করছে যে এদেরকে নিচে দাবিয়ে রাখার জন্য ভারত এগুলো সমস্ত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। সুতরাং এবং শেখ মুজিব ভারতের কথা মতো চলছে, এই কথা যদিও সত্য ছিল না। শেখ মুজিব সে নিজের মানুষ ছিল, সে নিজের স্বাধীন মতো সব কিছু পরিচালনা করত, কিন্তু এদের মাঝখানে ধারণা ছিল যে শেখ মুজিব ভারতের কথায় চলছে। এদের এই কুয়ের প্রক্রিয়াটা এরা কবে এবং কিভাবে শুরু করে? প্রথম গিয়ে এরা সরাসরি বলেছে 73 সাল থেকে। 73 সালে এরা ইউনিফর্ম পরে ইউএস এম্বাসিতে গিয়েছে। এই কর্নেল ফারুক গিয়ে বলছে আমাদেরকে আর্মি থেকে পাঠিয়েছে অস্ত্র কেনার ব্যাপারে। এবং ওরা বরং অবাক হয়েছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইউনিফর্ম পরে একজন মিলিটারি অফিসার ইউএস এম্বাসিতে এসছে। এরপরে 74 সালে রশিদ নিজে গিয়ে ইউএস এম্বাসির পাবলিক অফিসার উইলিয়াম গ্রেশামকে বলছে যে আমরা কু করলে তোমরা সাপোর্ট করবে কিনা। এটা অনেক দিন আগে, 1974 সালের জুলাই মাসে। কুর পরিকল্পনা যেটা ছিল, এটা প্রথম দিকে ছিল এপ্রিল মাসে কু করার। কোনো কারণে ওরা সমস্ত কিছু ঠিক করতে পারে নাই। এরপরে সেকেন্ড ডেট ছিল ওদের অগাস্ট মাসের। এবং অগাস্ট মাসে যখন কু হয়, সেটাও হয় একমাত্র ফারুকের জন্য হয়েছে। ফারুক 13ই আগস্টে রশিদকে বলেছে যে সে 15ই আগস্টে কু করবে। রশিদ যখন একটু নারাজ ছিল, সেই সময় ফারুক তাকে ভয় দেখিয়েছে যে যদি তুমি আমার সঙ্গে না আসো আমি একাই যাব, এবং আমি যদি ফেল করি তাহলে তোমাকে ফাঁসি দেবে। এর ফলে বাধ্য হয়েছে এই করতে। আর কে কে জড়িত ছিল এই কুয়ে? প্ল্যানিংয়ে ছিল ফারুক এবং রশিদ, আর্মি লেভেল। আর বাকি ছিল এর ডালিম, নূর, শাহরিয়ার, মহিউদ্দিন, এরা পরে এসছে। এদেরকে পরে নিয়ে এসে যে সমস্ত অফিসারকে শেখ মুজিব ফায়ার করছিলেন, 9 জনকে এক সময় বহিষ্কার করেছিলেন, এদেরকে এরা এর সঙ্গে জড়িত ছিল এবং এদেরকে পরে নিয়ে আসা হয়েছে। প্রথম প্ল্যানিংয়ে ছিল ফারুক এবং রশিদ, এরা দুজনে এই কুটার প্ল্যান করছে। এবং এর সাথে আরো অনেক লোক জড়িত ছিল ইনডাইরেক্টলি, যেমন তাহেরকে এটা ব্যাপারটা জানতো এরকম, কিন্তু তাদেরকে ডাইরেক্টলি বলা হয় নাই কোন দিন কবে তারা কি করবে। কিন্তু এরকম কুল প্ল্যান করছে, এগুলো মোটামুটি এইসব সার্কেলে জড়িত ছিল, এরা জানতো আর কি সবাই। বঙ্গবন্ধু হত্যার পর বা এই কু যখন তারা করলো এবং বঙ্গবন্ধু মৃত্যুবরণ করলেন, তারপরে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিক্রিয়াটা কেমন ছিল? যে সমস্ত ডকুমেন্ট দেখা যায়, জোসেফ সিস্কো যখন জিজ্ঞেস করছেন হোসেন আলীকে, এবং হোসেন আলী নিজেও দুঃখ প্রকাশ করছেন শেখ মুজিবকে মারার জন্য, বলছে এটা দরকার ছিল না তাকে মারার। এবং উনি দেশের স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন, এবং ওনার যত দোষ থাকুক না কেন ওনাকে মারা হবে এটা কেউ আশা করে নাই, এটা কেউ চিন্তাও করতে পারে নাই ওনাকে কেউ মেরে ফেলবে। সে কথা ছিল যে উনি যতটুকু পেরেছেন ওনার মতো উনি কন্ট্রিবিউট করছেন বাঙালি জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু যারা তাকে মেরেছে তারা একটু আগে যেটা আপনি বলছেন যে মিসগাইডেড একটা কনসেপ্টের জন্য তারা একজন দেশের ভালো লোককে হত্যা করছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা কিভাবে আছে এখন এখানে? তারা এখানে যারা আছে, যতটুকু আমি জানি, একজনকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে, তাকে বোধহয় ফাঁসিয়ে দেওয়া হয়েছে দেশে। মহিউদ্দিন নামে এক লোক কর্নেল ছিলেন, ওনাকে এখান থেকে ফেরত পাঠিয়েছে আমেরিকা কয়েক বছর আগে, এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশে। আচ্ছা, আর একজন বোধহয় এখন নূর আছে এখন কানাডায়। নূরকে কানাডা ফেরত পাঠাতে চায় না একটা কারণেই, যে বাংলাদেশে ফাঁসি দেয়, কানাডায় ফাঁসি নেই। যদি এরা কানাডা চায় যে যদি ওরা বলে যে ফাঁসি দেবে না তাইলে পাঠাবে, বাংলাদেশে সেটা বলবে না, এই কারণে নূরকে পাঠায় না। এবং এই পলিসির কারণে ওদের সঙ্গে ডিফারেন্স। এছাড়া আমেরিকায় এই সমস্ত লোকের কোনো সমর্থন নেই। মার্কিন প্রশাসন যারা কু করেছে এদের কোনো কাউকে সমর্থন দেয় নাই। এবং এর কুর পরেও যখন ওরা লিবিয়ায় গেছে, লিবিয়ায় গিয়ে যখন এসব কথাবার্তা বলছে, তখন আমেরিকা এদেরকে কোনো ভালো রিসেপশন দেয় নাই এদের কথাবার্তায়। এবং ফারুক যখন বলছে ওদের কথা যে তারা একটা
মুসলিম বেল্ট তৈরি করবে প্রো আমেরিকান এশিয়ায় সমস্ত মুসলিম কান্ট্রিকে বলে, তখন ওরা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া বলে ওরা উড়িয়ে দিয়েছে এটা, এবং বলছে যে এ লোকের অনেক উদ্ভট আইডিয়া আছে মাথায়। এই ফারুক এবং রশিদকে এরা অথবা কুর যারা করেছে কাউকে এরা ভালো চোখে দেখে নাই। বদিউজ্জামান খসরু, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে নিউ ইয়র্কের সময় স্টুডিওতে এসেছিলেন লেখক ও সাংবাদিক বদিউজ্জামান খসরু। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময়ে আরও থাকছে। হাসিনার ওপর হামলাকারী চক্র আলাদা নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, দেশকে উন্নয়নের পথ থেকে পিছিয়ে আনতে বিএনপি ষড়যন্ত্র করে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। এই ক্যান্টনমেন্টে টেনিস খেলছেন জিয়া রহমান, সেখানে ডালিম গিয়েছে, তার কাছ থেকে অনুমতি নিয়েছে। জিয়া রহমান বলেছে, এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। কুমিল্লার বার্ডে মিটিং হয়েছে, সেখানে কারা কারা ছিল সাক্ষীতে উঠে এসেছে। জিয়া রহমান যদি জীবিত থাকতেন অবশ্যই তার বিরুদ্ধে এই মামলার চার্জশিট হতো। ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, ২০০৪ সালে যারা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, একই গোষ্ঠী, এদেরকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই, এবং এরাই আজকে জঙ্গিবাদ। বাংলাদেশের জঙ্গিদের চরিত্র যদি লক্ষ্য করবেন, ওই আইএস বা আল কায়দার জঙ্গিদের চরিত্র আর বাংলাদেশের জঙ্গিদের চরিত্র ভিন্ন। সমস্ত আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনার যখন একটা বিরাট ইমেজ সৃষ্টি হয়েছে, সেই ইমেজকে নস্যাৎ করার জন্য আজকে এরা তৎপরতা শুরু করেছে। ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জঙ্গিদের আদালত পর্যন্ত নেওয়া যায় না, জঙ্গিদের হত্যা করা হয়। আরে জঙ্গিদের আদর করবে? পৃথিবীর সব দেশে জঙ্গিদের নির্মূল করার যেই পদ্ধতি, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই পদ্ধতি অনুসরণ করছে। ঘুষ নেওয়া কিংবা কমিশন চাওয়ার সঙ্গে পুরো মন্ত্রণালয় বা সরকার ব্যবস্থাকে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি যেখানে চাই, আন্তরিকভাবে চাই, আমরা নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করতে চাই, আমরা একটা দুর্নীতি মুক্ত প্রশাসন এটা প্রতিষ্ঠা করতে চাই। এখন ব্যক্তির জন্য তো পুরো প্রশাসনকে তো আর দায়ী করা যাবে না, ব্যক্তির জন্য তো পুরো মন্ত্রণালয়কে এটা অভিযুক্ত করে। আমরা তো এটা টুইট করে কোনো, আমি তো পুরো মন্ত্রণালয়কে দায়ী করি নাই, পুরো ইয়াকে দায়ী করি। এখানে সরকারের বিষয়টা যারা আনছে, আমি মনে করি এটা একটা উদ্দেশ্যের অংশ। সদ্যপ্রয়াত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বনশ্রীর বাসায় যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে পটলের বনশ্রীর এফ ব্লকের বাসায় যান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া পটলের মরদেহের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় পটলের শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে বুড়িগঙ্গার পাড়ে চলছে অবৈধ নদী ভরাট। নদীর প্রায় মাঝ বরাবর বসানো হয়েছে প্রকল্পের নাম সম্বলিত খুঁটি। এতে ব্যাহত হচ্ছে নদীর গতিপথ। অথচ নদী দখলমুক্ত করতে এখনও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। সরেজমিনে পরিদর্শনে না গেলেও অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। প্রবাহমান বুড়িগঙ্গা কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মধ্যচরে এসে সংকুচিত হয়েছে অনেকটাই। বিগত 2 বছর ধরে বুড়িগঙ্গার এক পাশে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে একটি আবাসিক প্রকল্পের কার্যক্রম। অবৈধ দখল আর ক্রমাগত ভরাটে মধ্যচর এলাকায় নদী হারিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সাথে বাধাপ্রাপ্ত হয়েছে চলার স্বাভাবিক গতিপথ। যেভাবে নদী ভরা পড়ছে, কয়দিন পরে আমরা নৌকা চালাবার পারব না। আমি যে খেলে জানি যে আজ হিসেবে ফলাই বর্তাছে, এটা মন্দিরের ছেলে। হ্যাঁ, এটা আমি 2 বছর ধরে দেখতেছি। এরা এত শক্তিশালী, এদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে নাই, আর ভবিষ্যতে পারবেও না। শুধু ভরাটেই শেষ নয়, নদীর প্রায় মাঝ বরাবর পার থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বসানো হয়েছে প্রকল্পের সাইনবোর্ড। অথচ নদীকে ভূমিদস্যুদের হাত থেকে দখলমুক্ত করতে এখন পর্যন্ত আসেনি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ।
সময় সংবাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে এলাকা পরিদর্শনের আগ্রহের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছেন তারা। মধ্যচর যে নাম জায়গাটা, ওখানে আমাদের সীমানা, নদীর সীমানা পিলার দেওয়া হয়েছে। আর সীমানা পিলারের মধ্যে যদি কোনো স্ট্রাকচার বা অবৈধভাবে কেউ এনক্রস করে, তো সেটা অবশ্যই আমরা উচ্ছেদ করব। এদিকে নদীর নির্ধারিত সীমানার মধ্যে প্রকল্পের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিআইডব্লিউটিএ কে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। বিষয়টা যখন আমার নলেজে আসলো, আমি সরজমিনে গিয়েছি এবং আমি পার্সোনালি বিআইডব্লিউটিএ এর সাথে কথা বলেছি এবং কালকে এসিলেন্ট সাহেবকে আমি নিজেই পাঠিয়েছি। প্রশাসন যদি ইচ্ছা করে এই ধরনের যত প্রভাবশালী লোকই থাক না কেন, এটা কোনো বিষয় না, এবং এটা যদি করে থাকে আমার মনে হয় যে এটা একদিনের বিষয় তাদেরকে উচ্ছেদ করে দেওয়া। প্রকল্পের মূল উদ্যোক্তার সাথে সাক্ষাতের চেষ্টা করলে তিনি বিভিন্ন কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। পাশাপাশি তাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থানকারীদের বিভিন্ন সময় হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় স্বামীকে অপহরণের পর সুলতারানী মালতী নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ বাপির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বারবার আকুতি জানানোর পরও এই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। কোনো আকুতি কিংবা মানবিকতায় যেন ছুঁয়ে যায়নি নির্যাতনকারীদের। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মাগুরা সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামের রতনশীলের গরু চুরি করে ভরত, সুজন ও অসীম সহ কয়েকজন যুবক। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে মারধর করে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরই জের ধরে শুক্রবার গৃহবধূ সুলতার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তাদের। দেখলাম যে ওই মহিলাটা হলো গাছের সাথে বাঁধিয়ে দিয়ে গেছে, কেউ দড়িতে মারতে যাচ্ছে, বিভিন্ন অত্যাচার চালাচ্ছে ওর উপরে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মহিলার পরে এত নির্যাতন, এত মারধর, এত খারাপ ব্যবহার করা উচিত না। আমার বাড়ির থেকে চুল ধরে টানিয়ে নিয়ে 4 হাত পাও বাঁধে আমার মারধর করে, বলতেছে খারাপ পাইয়েনি, তখন দেখবো। নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার এবং নিখোঁজ রতনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যারা তাকে বেঁধে রেখেছিল সেখান থেকে আমরা 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে আমরা আরো একজন মূল অভিযুক্ত যিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করি এবং বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় শুক্রবার রাতেই সদর থানায় অভিযুক্ত ভরত, সুজন ও অসীম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা। সময় সংবাদ, মাগুরা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এদিন কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠেছেন ফেভারিট ইয়োহান ব্লেক ও জাস্টিন গ্যাটলিন। 100 মিটারের বাছাই পর্বে 7 নম্বর হিটে বোল্টের সাথে অংশ নেন মোট 8 জন প্রতিযোগী। দৌড়ের শুরুতে বাহরাইনের অ্যান্ড্রু ফিশার এগিয়ে থাকলেও ফিনিশিং লাইনের আগে তীব্র গতিতে ঝোড়ো বেগে টার্চলাইন স্পর্শ করেন গতিদানব উসাইন বোল্ট। 2012 লন্ডন অলিম্পিকে আবারও বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভেন্যু। ঢাকায় 4 রাউন্ডের পরিবর্তে হবে 2 রাউন্ড, আর বাকি 2 রাউন্ড হবে গোপালগঞ্জ ও রাজশাহী। তবে ভেন্যু বাড়লে লিগ শেষ হতে সুনির্দিষ্ট রায় মিলবে লিগ কমিটির সভার পরই। চিহ্নিত করা ভেন্যুগুলো আছে, সেই ভেন্যুগুলোর থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। তারা অনুরোধ করছেন যে আমরা যাতে এই ভেন্যুগুলোতে খুব বেশি না হলেও একটা করে রাউন্ডও আমরা খেলা দেই। সেই ব্যাপারে আমরা হয়তো পরবর্তী যে পেশাদার লিগ কমিটির মিটিং হবে সেখানে ক্লাবগুলোর সাথে আমরা আলোচনা করব। এদিকে ডিসেম্বরে শেখ কামাল ক্লাব টুর্নামেন্ট আর সামনের বছর ফেব্রুয়ারি মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। তবে চলমান বিপিএলে ভেন্যু বাড়লে লিগের স্থায়িত্ব বাড়বে। সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ এবছর ডিসেম্বরে তা শেষ করা কঠিন হবে, আর তা হলে পিছিয়ে যেতে পারে এই দুটি টুর্নামেন্টও। যদি আরো ভেন্যু বাড়ায় তাহলে আরো 1 মাস বাড়বে। এর মধ্যে 2টো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমাদের মৌসুমে আছে, এই ক্রীড়া পঞ্জিকাতে আছে। একটি হলো শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপ, আর হলো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। তাহলে এটাও কিন্তু পিছিয়ে যাবে। এদিকে যথেষ্ট প্রচারের অভাবে চট্টগ্রাম ও ময়মনসিংহে অধিকাংশ ম্যাচে দর্শক উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে পরবর্তী ভেন্যুগুলোতে ব্যাপক প্রচারের পরিকল্পনার কথা জানান পেশাদার লিগ কমিটি চেয়ারম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শুরু হলো দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার আনুষ্ঠানিক কার্যক্রম। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পুরো জাতিকে সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকা নেয়ার আহ্বান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশানে জঙ্গি হামলা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। দ্বিতীয় দফায় হাসনাত 8 ও তাহমিদ 6 দিনের রিমান্ডে। রাজশাহীতে নিখোঁজ 100-রও বেশি মানুষের কোনো তথ্য নেই পরিবারের কাছে। খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর বাসাবোতে ভাই বোনের লাশ উদ্ধারের ঘটনায় মা 5 দিনের রিমান্ডে। মানসিক রোগের চিকিৎসা চলছিল তার, দাবি পরিবারের। এবং কেরানীগঞ্জে বুড়িগঙ্গার মাঝ বরাবর প্রকল্পের নামে খুঁটি বসিয়ে চলছে অবৈধ নদী ভরাট। ব্যাহত হচ্ছে নদীর গতিপথ। দখলমুক্ত করার নেই কোনো উদ্যোগ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।